বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি শাহ মোহাম্মদ আমজাদ হোসেন, সহকারী শিক্ষক সূচিপাড়া উচ্চ বিদ্যালয়, আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পদার্থবিজ্ঞান এর ৮তম অধ্যায়ের আলোর প্রতিফলনের পঞ্চম পর্বের ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। ইতিমধ্যে এই অধ্যায়ের 4টি ক্লাস আমি তোমাদেরকে দিয়েছি। ধারাবাহিকভাবে তোমরা ক্লাসগুলো দেখে পঞ্চম পর্বের ক্লাস দেখবে। চতুর্থ পর্বের ক্লাসে আমি তোমাদেরকে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য, অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি নির্ণয়ের ক্ষেত্রে প্রথম 3টি অবস্থানের চিত্র এঁকে বর্ণনা দিয়ে আমি বুঝিয়েছিলাম। আজকে আমি আরও বাকি তিনটি অবস্থানের চিত্র এঁকে বর্ণনা দিব। অর্থাৎ লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থান। প্রথম অবস্থান ছিল লক্ষ্যবস্তু অসীমে, সেক্ষেত্রে চিত্র কেমন হবে, তার বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি কেমন হবে। দ্বিতীয় অবস্থান ছিল বক্রতার কেন্দ্রের বাহিরে, তৃতীয় অবস্থান ছিল বক্রতার কেন্দ্রে, অর্থাৎ লক্ষ্যবস্তু আস্তে আস্তে দর্পণের দিকে আসতেছে। তৃতীয় অবস্থান বক্রতার কেন্দ্রে ছিল। এখন চতুর্থ অবস্থান, আজকে আমি চতুর্থ অবস্থান দিয়ে শুরু করব। লক্ষ্যবস্তু এফ ও সি এর মধ্যে, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে, বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে এই মাঝখানে যে কোনো জায়গায় একটা লক্ষ্যবস্তু আমি নিব। একটা লক্ষ্যবস্তু আমি নিলাম ও এ। যথারীতি আমাদের আগের নিয়মেই আমি একটা আলোক রশ্মি দর্পণের প্রধানকে সমান্তরাল ফেলবো। প্রধানকে সমান্তরাল হলে কোন দিক দিয়ে যাবে মনে আছে তো তোমাদের নিশ্চয়? প্রধান ফোকাস দিয়ে, প্রধান ফোকাস দিয়ে দেখছো, প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে। আরেকটা আলোক রশ্মি আমরা কোন দিক দিয়ে দিব মনে আছে তোমাদের? প্রধান ফোকাস দিয়ে দিব। একটা আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে দিলাম। এবার কিভাবে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে এই প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত এবং এই প্রতিফলিত রশ্মি আই বিন্দুতে মিলিত হয়। এখন আই থেকে যদি আমরা প্রধান অক্ষের উপর লম্ব টানি, আইবি লম্ব টানলাম, আইবি হবে এই লক্ষ্যবস্তুর, ওই লক্ষ্যবস্তুর একটি কি সৎ বাস্তব বিম্ব। এখানে সরাসরি মিলিত হয়েছে, এই জন্য সৎ। যতবারে সরাসরি মিলবে ততবারই আমি সৎ বিম্ব। তো এখন ও বর্ণনাটা আগের মতোই আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় চিত্রে আমরা যেভাবে বর্ণনা দিয়েছিলাম। ওই লক্ষ্য প্রথমে আমার এটাকে M1 দিয়ে M1 M ডট একটি অবতল দর্পণ, পি দর্পণের মেরু এক, প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র। ওই লক্ষ্যবস্তু থেকে এ থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। আর একটা আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মি দুটি পরস্পর আই বিন্দুতে মিলিত হয়। আই থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত আইবি হবে উক্ত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। এবার তার অবস্থান, প্রকৃতি, আকৃতি যথারীতি আগের মতোই। অবস্থান, প্রকৃতি, আকৃতি। অবস্থান, প্রকৃতি। অবস্থান কোথায় তোমরা বলো? দেখতেই পাচ্ছ বক্রতার কেন্দ্রের বাহিরে, সি এ বাহিরে। আমি সংক্ষেপে লিখলাম সি এর বাহিরে, হচ্ছে বক্রতার কেন্দ্রের বাহিরে। প্রকৃতি, প্রকৃতি মানে কেমন?
সরাসরি মিলিত হয়েছে, তাহলে কি সদ উল্টো, সদ উল্টো। আকৃতি তোমরা দেখো লক্ষ্যবস্তু বড় না বিম্ব বড়, দেখে নিয়ে একদম অটোমেটিকলি তোমরা দেখো মিলে গেছে, লক্ষ্যবস্তু থেকে বিম্ব বড়, তাহলে আকৃতি হবে কি বড়, মানে বিবর্ধিত, বিবর্ধিত বিম্ব হবে বিবর্ধিত। চিত্রে দেখা যাচ্ছে লক্ষ্যবস্তু থেকে বিম্ব বড়। তুমি যথা নিয়ম মেনে যদি চিত্র আঁকো অটোমেটিক সবকিছুই আমার চিত্র মিলে যাবে। এবার আমরা যাব পঞ্চম অবস্থান। পঞ্চম অবস্থান হবে লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে, প্রধান ফোকাসে, লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে। লক্ষ্যবস্তু কোথায় রাখবে? লক্ষ্যবস্তু থাকবে এবার প্রধান ফোকাসে। প্রধান ফোকাসে আমরা একটা লক্ষ্যবস্তু এঁকে নেই। প্রধান ফোকাস, প্রধান ফোকাস ও এই লক্ষ্যবস্তু যথারীতি আমরা প্রধান ফোকাস প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যথা নিয়মে প্রধান অক্ষের সমান্তরাল হলে প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল হলে প্রধান ফোকাস। এখন আরেকটা লক্ষ্য তুমি প্রধান ফোকাস দিয়ে দিতে পারবা না। এখানে গত 4টি অপশনে আমরা কিন্তু একটা লক্ষ্য প্রধান অক্ষের সমান্তরাল দিয়েছি, একটা প্রধান ফোকাস দিয়ে দিয়েছি। এখন লক্ষ্যবস্তুই প্রধান ফোকাস, এখন কিভাবে দিব মনে রাখবা। যেহেতু এখানে দিতে পারবো না, এখন একটা লক্ষ্য আমরা বক্রতার কেন্দ্র বরাবর দিব। কোন বরাবর? বক্রতার কেন্দ্র বরাবর। বক্রতা কেন্দ্র বরাবর দিয়েছি একটা আলো। আমরা তৃতীয় পর্বের ক্লাসে যখন ফোকাস দূরত্ব বক্রতার সাথে অর্ধেক প্রমাণ করেছিলাম, তখন বলেছিলাম যে বক্রতার কেন্দ্র বরাবর যখন কোনো রশ্মির দর্পণ উপর পড়বে, এটা কিন্তু লম্বভাবে আপতিত হয়। লম্ব লম্ব এটা লম্ব। তাহলে বক্রতার কেন্দ্র বরাবর, ঠিক বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো আলো দর্পণ আপতিত হয়, লম্বভাবে আপতিত হলে একই পথে প্রতিফলিত হবে, অর্থাৎ এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। বক্রতার কেন্দ্র বরাবর ঠিক এই লক্ষ্যবস্তু থেকে, এখান থেকে আলোক রশ্মি এই বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে পড়ছে, যেহেতু লম্বভাবে আপতিত হয়েছে, সে একই পথে প্রতিফলিত হবে। তাহলে এটা প্রতিফলিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। এখন তোমরা খেয়াল করো তো, দুইটা প্রতিফলিত রশ্মি মিলার কি সম্ভাবনা আছে? দুইটা সমান্তরালে চলে যাচ্ছে, দুইটা আলোক রশ্মি সমান্তরালে চলে যাচ্ছে। কোথায়? অসীমে। অসীম কোথায় মিলবে জানি না, একদম সমান্তরাল। প্রথম অবস্থান যখন লক্ষ্যবস্তু অসীমে ছিল, তখন বিম্ব গঠিত হয়েছিল ফোকাস তলে। এখন লক্ষ্যবস্তু কিন্তু প্রধান ফোকাসে, বিম্ব চলে যাচ্ছে কোথায়? অসীমে। কোথায় যাচ্ছে? অসীমে। তো লক্ষ্য আমার বিম্ব হবে অসীমে। অসীমে। এখন প্রকৃতিটা কি কি সরাসরি মিলবে না আস্তে আস্তে বলে মনে হবে? আমরা তো কিছুই জানি না, কি এদিকে মিলে না ওইদিকে অসীমে। এই জন্য এর প্রকৃতিটা হবে সদ হইতে পারে, অসদ হইতে পারে। সদ উল্টো ও অসদ সোজা, অর্থাৎ দুই রকম হইতে পারে। এই জন্য এখানে প্রকৃতি হবে প্রধান ফোকাসে হলেই
বিম্বটা অসীমে চলে যাবে, আর অসীমে হলে তার প্রকৃতি হবে সদুল্টো এবং অসদ সোজা। এবার আকৃতি, আকৃতি যেহেতু লক্ষ্যবস্তু অনেক দর্পণের কাছাকাছি চলে আসছে, চতুর্থ অবস্থান ছিল বিবর্ধিত, এটা হবে অত্যন্ত বিবর্ধিত। অত্যন্ত বিবর্ধিত, অনেক বড় দেখা যাবে। প্রথম বিম্ব ছিল অত্যন্ত খর্বিত, তারপরে ছিল খর্বিত, তারপরে ছিল সমান, লক্ষ্যবস্তু সমান, তারপরে ছিল বিবর্ধিত, এবার কিন্তু অত্যন্ত বিবর্ধিত, পঞ্চম অবস্থান। বুঝতে পারছো অবস্থান, প্রকৃতি, আকৃতি? এখানে পঞ্চম লক্ষ্যবস্তু প্রধান কাছে থাকলে বিম্বের প্রকৃতি কিন্তু সদুল্টো ও অসৎসোজা যে কোনোটাই হতে পারে, দুটোই সঠিক। এবার আমরা ষষ্ঠ অবস্থানে চলে যাব। ষষ্ঠ অবস্থান আরো চলে আসবে, আরো কাছাকাছি চলে আসবে লক্ষ্যবস্তু, আরো কাছাকাছি আসলে কোথায় হবে তোমরাই বলো? এটা কি প্রধান ফোকাস, এটা কি মেরু, অর্থাৎ এফ ও ফি এর মধ্যে, এফ ও ফি এর মধ্যে, অর্থাৎ প্রধান ফোকাস ও মেরুর মধ্যে, প্রধান ফোকাস ও মেরুর মধ্যে। এই ক্ষেত্রে আমার চিত্র কেমন হবে, বিম্ব কেমন হবে? এরকম মুসলিম প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র। তাহলে এবার লক্ষ্যবস্তু যেহেতু প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে, তাহলে এখানে আমি একটা লক্ষ্যবস্তু দেই, ওয়ে দিলাম, ওই লক্ষ্যবস্তু প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে, তাহলে যথারীতি একটা প্রধানকের সমান্তরাল আমরা দিয়ে দিই, প্রধানকের সমান্তরাল দিয়ে আমরা প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হবে প্রত্যেকটা ক্ষেত্রে। এই রশ্মিটা প্রত্যেকটা ক্ষেত্রে এটা আছে, এটা একটা রশ্মি দিয়ে দিলাম। আরেকটা আমরা কিভাবে দিব মনে আছে তো? আরেকটা আমরা বক্রতার কেন্দ্র বরাবর দিব। বক্রতার কেন্দ্র বরাবর দিয়েছি, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত। বক্রতার কেন্দ্র বরাবর হলে একই, যেই পথে আপতিত হবে একই পথে প্রতিফলিত হবে, অর্থাৎ এটাই আপতিত রশ্মি, আবার এটাই প্রতিফলিত রশ্মি। এখন তোমরা দেখো, এই একটা প্রতিফলিত রশ্মি আর এই একটা প্রতিফলিত রশ্মি, এই দুইটা কি কখনো এদিকে মিলার সম্ভাবনা আছে? দুটা দুই দিকে চলে যাচ্ছে, তাহলে এই দুটাকে আমার মনে হয় পিছনের দিকে যদি আমরা বর্ধিত করি তাহলে মিলবে। দুইটা প্রতিফলিত রশ্মিকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, পিছনের দিকে বর্ধিত করি, তাহলে এই দর্পণের পিছনে আয় মিলিত হয়েছে, আয় বিন্দু, দর্পণের পিছনে আইসা আয় বিন্দুতে মিলিত হয়েছে, কারণ সামনে মিলার কোনো সম্ভাবনা নাই, দুইটা রশ্মি দুই দিকে চলে যাচ্ছে। এবার যদি আমরা এখান থেকে প্রধান অক্ষের উপর লম্ব আঁকি, তাহলে আইবি লম্ব আঁকলাম প্রধান অক্ষের উপর, এটাই হবে এই ওই লক্ষ্যবস্তুর কি প্রতিবিম্ব, এটা প্রতিবিম্ব। তাহলে আমার যথারীতি বর্ণনা দিয়ে একটা প্রধান অক্ষের সমান্তরাল প্রধান ফোকাস দিয়ে গিয়েছে, একটা বক্রতার কেন্দ্র বরাবর দেওয়ার কারণে একই পথে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মি দুটিকে পিছনের দিকে বর্ধিত করলে তারা দর্পণের পিছনে আয় বিন্দুতে মিলিত হয়, এই কথাটা শেষে পরিবর্তন হবে। প্রতিফলিত রশ্মি দুটিকে পিছনের দিকে বর্ধিত করলে তারা দর্পণের পিছনে আয় বিন্দুতে মিলিত হয়। আয় থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত আয় বিলম্ব ও এর একটি প্রতিবিম্ব। অবস্থান, অবস্থান কোথায় তোমরা বলো? চিত্র দেখেই বলো অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান কোথায়? দর্পণের পিছনে, দর্পণের পিছনে। দুইটা পরিবেশে কি সরাসরি মিলছে না আস্তে আস্তে বলে মনে হচ্ছে? যার চোখ আলোটা আসবে সে দেখবো এখান থেকে আসতেছে, কিন্তু মূলত লক্ষ্যবস্তু এখানে আসতেছে বলে মনে হচ্ছে। তাহলে আমার কি হবে? অসদ ও সোজা, এখানে আর সদ উল্টো হবে না, সরাসরি মিলে নাই, আসতেছে বলে মনে হচ্ছে, তাহলে প্রকৃতি হবে অসদ ও সোজা।
আর লক্ষ্যবস্তু বড় না বিম্ব বড়? বিম্ব বড় দেখা যাচ্ছে না, আকৃতি হবে বিবর্ধিত। কি হবে? অত্যন্ত না, শুধু বিবর্তিত। অবস্থান দর্পণের পিছনে, প্রকৃতি অসদ সোজা, আকৃতি বিবর্তিত। এই 6টি অবস্থান তোমাদের এই অধ্যায়ের প্রশ্ন ক্ষেত্রে উচ্চতর দক্ষতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো একটু যাচাই করে দেখবা। এই প্রশ্নটা প্রায় দিয়ে থাকে। প্রায় কিভাবে দিয়ে থাকে এবার একটু ধারণা নাও। উদ্দীপকে হয় তোমাদের দর্পণের চিত্র দিয়ে, না হয় বর্ণনা দিয়ে একটা উদ্দীপক দিয়ে দেয়। এই হয়তো একটা দেখা গেল একটা দর্পণ, তার প্রধান প্রকাশ বক্রতা কেন্দ্র। এখন হয় বর্ণনার মাধ্যমে বা চিত্রের মাধ্যমে দেখাই দিব যে এখানে এখানে একটা লক্ষ্যবস্তু আছে, অথবা তোমার দেখাই দিছে যে এই এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। আর তোমাকে বলছে একটা লক্ষ্যবস্তু 15 সেন্টিমিটার দূরে আছে, 20 সেন্টিমিটার দূরে আছে, বা 7 সেন্টিমিটার দূরে আছে। এখন যদি 7 সেন্টিমিটার হয় তাহলে কোথায়? এটার এদিকে, ষষ্ঠ অবস্থান। যদি 10-এর বেশি হয়, 11, 12, 13, 14, 11, 19 পর্যন্ত হয়, তাহলে এফ আর সি এর মধ্যে। যদি 20-এর বেশি হয়, যেহেতু এটা 10 হলে এই পর্যন্ত 20-এর বেশি হয়, তাহলে বক্রতাখণ্ডের বাহিরে। এরকম যে কোনো একটা লক্ষ্যবস্তুর অবস্থান তোমাকে উদ্দীপকে জানাবে, সরাসরি বলবে না যে অমুক জায়গায়, মান দিয়ে বলে দিতে পারে। এখন তোমাকে তুমি ওই মান থেকে হিসাব করবা তোমার লক্ষ্যবস্তুটা কোথায় আছে। এবার উচ্চ দক্ষতামূলক প্রশ্ন এসে তোমাকে প্রশ্ন করবে যে উদ্দীপকের দর্পণটির ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থানের জন্য বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি রশ্মিচিত্র একে বর্ণনা করো। বিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি রশ্মিচিত্রের আলোকে বর্ণনা করো। তো রশ্মিচিত্র মানে কি? ওই যে এতক্ষণ আমি চিত্র আঁকলাম, এটাই রশ্মিচিত্র। এবার চিত্রে বর্ণনা দিয়ে নিচে অবস্থান, প্রকৃতি, আকৃতি, তুমি যে লক্ষ্যবস্তু কোথায় আছে, তার আকৃতি কেমন, তার প্রকৃতি কেমন। তবে তোমাকে আগে শিওর হতে হবে লক্ষ্যবস্তু কোথায়। যদি লক্ষ্যবস্তু অসীমে হয়, তুমি দেখো, যদি অসীমের কথা বলে তাহলে 1 নম্বর অবস্থান, যেটা গত ক্লাসে দেখাইছি। যদি দেখো যে হিসাব করে দেখো যে লক্ষ্যবস্তু বক্রতা কেন্দ্রের বাহিরে, তাহলে 2 নম্বর অবস্থান। যদি লক্ষ্যবস্তু বক্রতা কেন্দ্রে থাকে তাহলে 3 নম্বর অবস্থান, যে তিনটা গত ক্লাসে আমি 4th পর্বের ক্লাসে দেখিয়েছিলাম। আবার যদি দেখো যে না লক্ষ্যবস্তু সি এবং এফ এর মাঝখানে, তাহলে 4th অবস্থান। যদি এফ এ প্রধান প্রকাশ হয় তাহলে আমার 5ম অবস্থান। আর যদি এফ আর অর্থাৎ প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে হয় তাহলে 6ষ্ঠ অবস্থান। তবে এই অবস্থানটা বেশি দিয়ে থাকে, কারণ এটার বিম্বটা একটু অন্যরকম, চিত্রটা অন্যরকম, কারণ অসৎ সোজা বিম্ব। আবার 5ম অবস্থানও দিয়ে থাকে, কারণ এই অবস্থানে সৎ বিম্ব গঠিত হয়, অসৎ বিম্ব গঠিত হয়। সৎ উল্টো ও অসৎ সোজা, যে উপরোক্ত দর্পণে সৎ ও অসৎ 2 ধরনের বিম্ব গঠিত হয়। রশ্মিচিত্রকে বর্ণনা করো সৎ ও অসৎ। সেক্ষেত্রে তুমি 2টা চিত্র রাখতে পারো, একটা 1, 2, 3, 4 যে কোনো একটা অবস্থান, কারণ 1, 2, 3, 4 এই 4টা অবস্থানে আমার সৎবিম্ব গঠিত হয়। আর অসৎ বিম্ব গঠিত হয় কোথায়? 6ষ্ঠ অবস্থানে, কারণ 5ম অবস্থানে সৎ অসৎ যে কোনো একটা হইতে পারে, নির্দিষ্ট না। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এই অবস্থানগুলো বারবার, এই চিত্রগুলো আমরা বাড়িতে একে প্র্যাকটিস করবো, কারণ এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা বিভিন্ন বোর্ড প্রশ্ন দেখে থাকবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় এসে থাকে এসএসসি পরীক্ষায়। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে ইনবক্সে বা আমার কমেন্ট অপশনে জানিয়ে দিবা। এই অধ্যায়ে আরও একটি নতুন ক্লাস নিয়ে, কারণ এখনও এই অধ্যায়ে কিছু সূত্র বাকি রয়েছে, সূত্র প্রয়োগ নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোর প্রতিফলনের আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, নিরাপদ থাকবা, সুস্থ থাকবা, এই শুভকামনা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।